এরপর গ্রীবাদেশে একটা গাঢ় চুমু আঁকলো। কুয়াশা পিঠের নিচে দুহাত গলিয়ে দিল। বিছানা থেকে কুয়াশাকে হালকা উঁচু করে বুকের সাথে চেপে ধরল, পিঠের নিচে টান দিয়ে। টের পেয়ে কুয়াশা আঁকড়ে ধরল শিশিরকে। পিঠের নিচে এক হাত কুয়াশার কামিজের চেনের উপর নিয়ে গেল, খুলে দিল তা টান দিয়ে। টের পেয়ে কুয়াশা আঁকড়ে ধরল শিশিরকে। শিশির কাঁধ থেকে জামাটা সরিয়ে সেখানে চুমু আঁকল। একে একে তার চাওয়া গভীর থেকে গভীরে গেল। কুয়াশা সায় দিল, সামলাতে ব্যস্ত হলো। মিলন দুটি মানববন্ধন, মিলল দুটি মানব মানবী। বহু অপেক্ষার পর, বহু প্রতীক্ষার পর দুই মরুভূমিতে এক পশলা বৃষ্টির দেখা মিলল। ভেজা দুটি অন্তর, শরীর দুটি উত্তপ্ত দেহ ভিজিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। তাদের অপেক্ষা শেষ হলো। অপেক্ষার প্রহর শেষ হয়ে কাঙ্ক্ষিত স্বর্ণসুখ পেল। মিলন কালের সুখ দুটি মানব মানবী টের পেল। আদিমকালের আদিম চাওয়াতে তারা মত্ত হলো। সুখের শ্বাস প্রশ্বাস বাড়ি খেতে লাগলো চার দেয়ালে। সেই বুনো ওল বাঘা তেঁতুল আজ তাদের সত্তাকে ধরে রেখেও সংসার জীবনও এগিয়ে গেল। সেই একে অপরকে এক চুল পরিমাণ ছাড় না দেয়া বুনো ওল বাঘা তেঁতুল আজ এক হয়েছে। বুঝদার হয়ে সংসার সামলাতে শিখে গেছে। তাদের এই সংসার, এই ভালোবাসা, এই মিলন খুব সোজা ছিল না। অনেক কিছু পার করে এসে মিলেছে বুনো ওল বাঘা তেঁতুল। কুয়াশাচ্ছন্ন আঁধারিয়া ভোর, চারিদিকে আজান দিচ্ছে। প্রকৃতিতে শীতকাল ঋতু জেগে বসেছে। শীতের সকালে উঠা আলসেমি গাছ মন মস্তিষ্ক উষ্ণতা পেলে বলে আরও কিছুক্ষণ লেপ কম্বলের নিচে শুয়ে থাক, চেয়েও যেন উঠতে ইচ্ছে হয় না। প্রকৃতির কুয়াশায় আচ্ছন্ন। ঘাসে ঘাসে শিশির জমেছে। গাছে পাতায় ঘরের চালে বড় বড় অট্টালিকার ছাদে নিহার পড়ছে। হিমেল হাওয়া, হিম ঠান্ডা তুহিনের মতো প্রকৃতির মাঝে শুধু তুষার বৃষ্টি, কমতি। আজানের ধ্বনি কানে ভেসে আসতেই কুয়াশার ঘুম ছুটে গেল। নিজেকে নড়াতে সক্ষম হলো না, কারণ তার পুরো শরীরটা শিশিরের আয়ত্তে। কম্বলের নিচে গুটিসুটি হয়ে কুয়াশাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমাচ্ছে সে। সে উপর হয়ে ডান হাত দ্বারা কুয়াশাকে পেটে জড়িয়ে মুখ গলায় মাঝে ডুবিয়ে এবং অর্ধেক শরীরে ভর কুয়াশা শরীরের সাথে দিয়েছে। কুয়াশা চিত হয়ে শুয়ে। সে পিটপিট করে তাকালো মাথা কাত করে স্বামীর দিকে। হলুদাভায় মৃদু আলোয় দেখল স্বামীকে। কি কিউট লাগছে ঘুমন্ত স্বামীটাকে। ভেবেই মুচকি হাসল। স্বামীর শরীরে গরম উষ্ণতা তার শরীরও উষ্ণ করে রেখেছে। রাতে এক একটা মুহূর্ত চোখের পাতায় ভেসে উঠল, শিউরে উঠল এই শীতল ভোরে। খলবলিয়ে নড়ে উঠল, মাথাটা এগিয়ে নিয়ে চুমু আঁকল স্বামীর বন্ধ চোখের পাতায়। নড়াচড়া পেয়ে শিশির বিরক্ত হলো। ঘুমের মাঝে ভ্রু কুচকাল, তা দেখে হাসল। বালিশের সাথে মাথায় একপাশে ঠেকিয়ে ঘুমোচ্ছে, যার ফলে ঠোঁট গোল হয়ে আছে, যেটা কোনো বাচ্চাদের থেকে কম লাগছে না। কুয়াশা এবার নড়াচড়া বাড়িয়ে দিল, ডাকলো, এই ওঠো, ছাড়ো আমায়। শিশিরের ঘুম হালকা হলো, কিন্তু উত্তর এলো না। পুরোপুরি ছুটেনি। কুয়াশা এক হাত বের করার চেষ্টা করলেও শিশিরের হাতের নিচে থেকে বলল, আরে ছাড়ো, আজান দিয়েছে। এই বুনোল। ফাসিল, সকাল সকাল মার না খেতে চাইলে ভাষা ঠিক কর আর ঘুমোতে দে আমায়। ঘুম জড়ানো কণ্ঠে বিরক্ত ভারী স্বরে স্বামীকে ভাবেই বলে উঠল কথাগুলো। চোখ তার বন্ধ, যেটা কুয়াশার কাছে অতি নেশালো মনে হলো। শিশিরের নগ্ন পিঠে একটা হাত তুলে বিচরণ করলো। শিশিরের ঘুম ছুটল, পিটপিট করে তাকালো। কুয়াশা মুচকি হাসি দিল, আর শিশিরের তা দেখে হৃদয় চোখ দুটোই জুড়ালো। সকাল সকাল চোখ খুলে বউয়ের মিষ্টি হাসির সাথে সাক্ষাৎ হলো। শিশিরের ঠোঁটের কোণে কিঞ্চিত হাসির রেখা দেখা দিল। সালাম দিল কুয়াশা। শিশির সেই
জড়ানো কণ্ঠে উত্তর করল, নিজেও ফেরত সালাম দিল, দিয়ে আবার মুখ গুজে দিল গ্রীবাদেশে। সুবাস নিল টেনে। কুয়াশা টের পেয়ে অমায়িক হাসল, বলল, ছাড়ো এবার, উঠতে হবে, আজান দিয়ে দিয়েছে। বলে উঠতে নিল। শিশির আটকে দিল। কুয়াশার মাথায় আবার বালিশে রাখতে হলো। বিরক্ত হলো খুব। শিশির মুখ তুলল, পেটের উপরে হাতটা কোমরের দিকে গলিয়ে আরেকটু কাছে টেনে নিল। মাথা তুলে তাকালো। ফোলা চোখ, মুখ, ঠোঁট দেখে নিল। কুয়াশা বলল, ছাড়ো, এই শীতে এখন মেজাজটা গরম হচ্ছে। শিশির শুনে হাসলো, টিপকুনি কেটে বলল, তোর দোষ সব। আচ্ছা শোন, একটা বুদ্ধি দি, শরীর গরম করে নে। কুয়াশা ভ্রু কুচকাল। শিশিরের চোখে মুখে স্পষ্ট দুষ্টুমি খেলা করছে। প্রশ্ন করল, কিভাবে? আরেকবার। আর বলতে দিল না। এক ছটকায় শিশিরকে দূরে সরালো। শিশির ধরাম দিয়ে বিছানায় চিত হয়ে পড়ল। কুয়াশা রেগে মেগে বলল, অসভ্য বুনো ওল। বলেই উঠে পড়ল বল প্রয়োগ করে। তবে দুই পায়ের উরুর উপরিভাগে একটু ব্যথা অনুভব হলো। টনটন করে উঠল তলপেট। চোখ মুখ খিচে ফেলল। এদিকে শিশির শব্দ করে হেসে চলেছে কথাটা বলেই। কুয়াশা নিজেকে সামলে চোখ পাকিয়ে তাকালো। মাথার নিচে থেকে বালিশ তুলে বার কয়েক বাড়ি দিল। শিশিরের শরীর থেকে কম্বল সরে গিয়ে নগ্ন শরীর দৃশ্যমান হয়েছে। বাড়ি দিয়ে কিরমির করতে লাগলো সে। শিশির হেসে নিয়ে বলল, থাক, বউ আমার একদিন এত ডোজ সহ্য করতে পারবে না। কুয়াশা দ্বিগুণ রাগলো। আর শিশির তাকে রাগানোর জন্য যত প্রকার ফাজলামো আছে করে যেতে লাগলো। কুয়াশাও আনলিমিটেড মেরে ধাপধুপ করে নেমে পড়ল। নামতেই আবার পেট চেপে ধরল। শিশির হাসি থামিয়ে দিল। তাকালো বিছানার পাশে। যা বুঝার বুঝলো। কুয়াশা চলে গেল রাগের মাথায় বাথরুমে। ধরাম দিয়ে দরজা আটকালো। শিশির আর দেরি করল না, উঠে পড়ল। পরনে শুধু ট্রাউজার। সে নেমে নিজেই বিছানার চাদর তুলে নিল। সেটা হাতে করেই হাঁটা ধরল। বাথরুমের কাছে এসে ডাকলো। কুয়াশা, উত্তর দিল না। আবার ডাকলো। এক গোবর ঠাসা, দরজা খোল। কুয়াশা চেঁচিয়ে বলল। বিরক্ত বাড়ল। থাবা দিল দরজায় জোরে একটা। বলল, খোল বেয়াদব, নয়তো মার একটা মাটিতে পড়বে না। ফাজিল, দেখছিস না লেট হচ্ছে। দরজা খুলল। কুয়াশা বলল, আমি গোসল করব, তারপর আসবে, সরো। বেয়াদব, ওইভাবে দেরি হয়ে যাবে। কুয়াশা ভাবল কথাটা সত্যি দেরি হয়ে যাবে। কথা বাড়ালো না। দরজার মুখ থেকে সরে গেল। শিশির ঢুকে দরজা আটকে দিল। ভেতরে একটা বালতিতে বিছানার চাদর রাখলো। কুয়াশা দেখল, তাকালো শিশিরের দিকে। লজ্জারা ভিড় জমালো। মুচকি হাসলো শিশির। তবে কিছুক্ষণ পর কেন জানি কুয়াশা ফুপিয়ে উঠল। শিশির ভড়কে গেল। তড়িঘড়ি করে কাছে এগিয়ে গেল। দু হাতের আজলায় কুয়াশার মুখ ধরে তুলে অতিশয় নরম স্বরে জিজ্ঞেস করল, এই আল্লাদি বউ, কি হয়েছে? শিশিরকে জড়িয়ে ধরল। বুকে মাথা ঠেকিয়ে ফোপাতে লাগলো। ফুপাতে ফুপাতে বলল, আমি সতীত্ব হারাইনি বিয়ের আগে, প্রমাণ পেলে তো? কুয়াশা, কথাটা শোনা মাত্রই থমকে উঠল শিশির মৃদু শব্দ করে। কুয়াশা আরও শক্ত করে ধরল শিশিরকে। শিশির আগলে নিল বউকে। বুকের সাথে চেপে ধরল। বলল, আর কখনো যেন এমন কথা না শুনে। তোকে সেদিন কি বলেছিলাম আমি? তুই আমার পবিত্র পুষ্প। তোকে কখনো এসব কিছু নিয়ে বলেছে? না। ফুপানো উত্তর তার। তবে এমনটা কেন বললি? আমার ওইসব জানার প্রয়োজন নেই। তুই বিয়ের আগে যতই আমার অপছন্দের ছিল না কেন, তবুও তুই বাড়ির সম্মান আর আমার চাচাতে বোন ছিলে। তাহলে তোকে অসম্মান করে কি করে? তোকে অপছন্দ করতাম, অসম্মান না। কুয়াশার উত্তর করল না। শক্ত করে ধরে রাখল। এরপর মুখ তুলে তাকালো শিশিরের দিকে। শিশির এক হাতে চোখ মুছে দিল। বলল, নামাজের দেরি হবে, ফটাফট গোসল করে নে। ফাঁসির খবর ঠাসা। বলে কুয়াশার শরীর একটু ধাক্কা দিয়ে সরিয়ে শাওয়ার ছেড়ে দিল। আর কুয়াশা চেঁচিয়ে উঠল। শাওয়ারের ঠান্ডা পানি পেয়ে কুয়াশা শীতে কেঁপে তো উঠলই, সাথে শিশিরের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। শিশির শব্দ করে হাসল। কুয়াশা এবার বালতিতে থাকা সারা রাতের অতিরিক্ত ঠান্ডা পানি মগে তুলে শিশিরের নগ্ন গায়ে ঢেলে দিল। চেঁচিয়ে উঠল শিশির। এবার কুয়াশা খিলখিল করে হেসে দিল। বলল,
অনুভূতি বলো ঠান্ডা পানির। কিরমির করতে করতে কটমট নজরে তাকিয়ে বলল কথাটা। কুয়াশা আবার হাসলো। শিশির কুয়াশার ভেজা চুল টেনে দিল। এভাবেই খুনসুটিতে দুজন গোসল সারল। ভোর 5:30টার দিকে শিশির কুয়াশার নামাজ পড়ে উঠল দুজনে একসাথে মাত্রই। জানামাজ গুছিয়ে শিশিরের হাতটা থেকে নিয়ে দুটোই রেখে এলো কুয়াশা। মাথায় হিজাব খুলল, শুকনো তোয়ালে দিয়ে ভালো করে চুল মুছল, হেঁটে মিররের সামনে দাঁড়ালো। দুজনের শরীরে সোয়েটার, চুল মুছে চুলে চিরুনি করল। শীতে টুকটাক কিছু প্রসাধনী মাখল। শিশির পিছে এসে দাঁড়ালো। কুয়াশা ঘুরে তাকালো শিশিরের দিকে, নুয়ে পড়ল লজ্জায়। শিশির ঠোঁট কামড়ে হাসলো, বলল, পুরোটা খঞ্চার অস্থিরতা তার নেশা ছাড়া এক ছিটে ফোটা লজ্জা পেলাম না। সে এখন লজ্জায় নিয়ে পড়ছে। বাহ, ইন্টারেস্টিং। থামো, এখন লজ্জা পাচ্ছি আমি। বলেই শিশিরের পেটের উপর হাত গলিয়ে দিয়ে পিঠে নিয়ে গিয়ে দুহাত জড়িয়ে ধরল। কপাল ঠেকিয়ে দিল শিশিরের বুকে। লজ্জা মাখা হাসি ঠোঁটে তার। কেন যেন এখন শিশিরের চোখে চোখ মেলাতে পারছে না। শিশির শব্দ করে হেসে দিল, পিঠে এক হাত দিয়ে আগলে ধরল। শীতল মৌসুমে দুটি মন উষ্ণতা পাচ্ছে। তারা আজ পরিপূর্ণ সুখী দম্পতি। কুয়াশা বলল, চাচুদের ধন্যবাদ দিতে ইচ্ছে করে। জোর করে বিয়ে না দিলে জানতেই পারতাম না তুমি পুরুষটা একটা মেয়ের জন্য এতটা পারফেক্ট। আচ্ছা, হুম। তো এটা কি রাতের জন্য মনে হয়েছে? আগে টের পাসনি? কুয়াশা শিউরে উঠল। মুখ তুলে শিশিরের বুকে কিল বসাতলো, আলতো করে বলল, অশুভ বুনো ওল। শিশির হেসে ফেলল। কুয়াশাকে কোলে তুলে নিল। কোলে নিয়েই বিছানায় বসলো। কম্বল তুলে কুয়াশা সমেত নিজেকেও ঢেকে নিল ভালো করে। বেড সাইড টেবিলের ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স নিয়ে সেখান থেকে একটা পেইন কিলার নিল। খুলে কুয়াশার মুখে ঢুকিয়ে দিল নিজেই। ফ্লাক্স থেকে হালকা গরম পানি গ্লাসে ঢেলে নিয়ে কুয়াশার মুখে ধরল। কুয়াশা বিনা বাক্যে খেলো। সে জানে তার স্বামী কতটা দায়িত্ববান, তাই এসবে এখন আর অবাক না হয়ে শুধু মুগ্ধ হয়। শিশির গ্লাস রেখে বলল, বাইরে গেলে ওষুধ এনে দেব। আর লাগবে না, এতেই হবে। আমি পেইন কিলারের কথা বলিনি। থেমে কুয়াশার চুলগুলো ভালো করে এলিয়ে দিল। গালের উপর ঠান্ডা ডান হাতটা রাখল। এরপর বলল, কুয়াশা, এখন আমাদের অনেক এগোতে হবে। আমি নিচে এখনো অবধি তোর ভরণ পোষণের দায়িত্ব নিতে পারলাম না। তার মাঝে বেবি কি করে নেব? 2-3 বছর অপেক্ষা কর। আর তুই নিচে ওসবের জন্য অনেকটা ছোট। এছাড়া সামনে তোরও চাপ বাড়বে পড়াশোনার। আগে নিজের স্বপ্ন পূরণ করে নে, আমি সবসময় পাশে থাকবো তোর। কুয়াশার দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। থেমে কুয়াশার দিকে পূর্ণ দৃষ্টি দিল। বোঝার চেষ্টা করলো কুয়াশা কিভাবে নিল কথাগুলো। ভুলটুল বুঝলো কিনা সেটাই দ্বিধা। কুয়াশা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমি নিজেই এটা বলতাম তোমায়, তুমি নিজের ক্যারিয়ারে আগে ফোকাস করো। তাড়াহুড়া কিসের এত? শিশির মুচকি হাসলো, কপালে চুমু দিয়ে বলল, এই জন্যই তো প্রেমে এত জলদি পড়লাম আমি। তুই অনেক বুঝতার, সব কিছু ভেঙে বোঝানো লাগে না। না থান না তুই, না বলতে বোঝেনি সে ইঙ্গিত করলে। কুয়াশা উত্তর করল না। কম্বলের নিচে দু হাতে স্বামীকে জড়িয়ে ধরল। কোলের উপর শুয়ে এসে মাথা রাখলো বুকে। শিশির দু হাতে আগলে রাখলো। শিশির কুয়াশার ভেজা চুলগুলো নাড়িয়ে বলল, হেয়ার ড্রয়ার নেই তোর? না। ভ্রু কুচকালো শিশির। এতদিন বিয়ে হয়েছে আর আজ খেয়াল করলো। কখনো বলেনি মেয়েটা তার এটা লাগবে কিংবা এটা লাগবে। তার কাছে বলেও না অবশ্য। মেয়েটা সত্যি শুধু তার কাছেই উগ্রতা দেখাতো। বলল, নেই কেন? কখনো প্রয়োজন মনে করিনি, আর প্রয়োজনও হয়নি। গরমের দিনে দুপুরে গোসল করে ফ্যানের নিচে বসলেই শুকিয়ে যেত, আর শীতের দিনে ছাদের রোদে গেলে নয়তো এমনিই শুকিয়েছি। এমনিতেও ততটা বড় না আমার চুল, তাই প্রয়োজন হয়নি। শিশির কুয়াশার মুখের দিকে চেয়ে রইল কিছু বল। আর একটু টেনে নিল তার আহ্লাদি বউকে। বলল, আজ থেকে প্রয়োজন হবে। বাইরে গেলে ওটাও কিনে আনবো। এখন থেকে গোসলের পর সাথে সাথে শুকিয়ে নেবে। থেমে কুয়াশার কানের কাছে ফিসফিস করে বলল,
ইভেন আজ থেকে রোজ প্রয়োজন পড়বে। ভেজে চলে বাইরে যেতে পারবি না। আর তুই বাড়িতে মাথায় ওড়না দিয়ে ঘুরিস না। সো প্রয়োজন পড়বে না। কুয়াশা শীতে হিমেল হাওয়া গায়ে লাগার মতো কাটা দিল শরীর। মাথা উঁচু করে তাকালো শিশিরের দিকে, আবার লজ্জায় নুয়ে পড়ল। তবে অভিভূত হলো স্বামীর প্রতি। তাকে নিয়ে এতটা চিন্তা করতে দেখে কখনো প্রয়োজন হয়নি বলে বলেওনি বাড়িতে। সব প্রয়োজন তুষারকে জানানো, আর গোপন জিনিস জাকিয়াকে জানাতো। জাকিয়া টাকা দিয়ে দিত। এছাড়া আর অতি প্রয়োজন ছাড়া কখনো অপ্রয়োজনীয় জিনিসে নজর দেয়নি। সে জানতো যতই ভালোবাসুক তবুও তারা এই সংসারের উপর বসে খায়, সেখানে বিলাসিতা কী করে করবে, এটাই সব সময় মনে করত। ছলছল করে উঠল চোখ জোড়া তার। এখন তার জোর হয়েছে এ বাড়ি তার স্বামীর বাড়ি। শিশির দেখল তা এবং বুঝল, বলল, এখন থেকে যা প্রয়োজন পড়বে আমায় জানাবি, আমাকে এসে বলবে। তোর স্বামী ইনকাম করার ধরনই ঠিকই, কিন্তু কম নেই। কুয়াশা বুকে মাথা রেখে পড়ে রইল। কি মনে করে মুখ তুলে শিশিরের দিকে তাকিয়ে বলল, মনে আছে আমার সেদিনের ঘড়ি কেনা নিয়ে ঘটনাটা। ভুলিনি কিচ্ছু। একটা ঘড়ি কিনে দিতে গিয়ে অপমান করেছিলে। শিশিরের মনে পড়ল, বলল, ওটা আমার পছন্দ হয়েছিল, আর তখনের সম্পর্ক কি ছিল আমাদের? বুড়ো বাঘাতে তুল। শিশির হেসে ফেলল, বলল, এখনই কম কিসে? রাতে আমার আদর করাতেও বাধা দিয়েছিস তুই, আর সারা পেট তো বোধ হয় ফাঁকা রাখিস নে, সাথে কামড় তো ফ্রিতে খাই অল টাইম। বলে কুয়াশার নাকের উপর কামড় দিল। কুয়াশা খিলখিল করে হাসল, বলল, ঠিক করেছি। ফাসিল। জীবন রঙিন করেছো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। শিশির মুচকি হাসল। শিশিরের কিছু মনে পড়ল যেন। সে কুয়াশাকে নামিয়ে আলমারির কাছে গেল, গিয়ে কিছু একটা বের করলো। এগিয়ে এসে আবার একই জায়গায় বসলো। একটা ছোট্ট বক্স বের করলো, কুয়াশার হাতে দিল, বলল, জন্মদিনের গিফট। আর বড় কিছু দিতাম, কিন্তু জানিসই তো পরিস্থিতি, তাই পরবর্তীতে দেব। আর তোর স্বামী যখন ইনকাম করবে তখন আরও দেব। কুয়াশা অবাক হয়ে গেল। এক্সাইটেড হয়ে খুলল র্যাপিং করা বক্সটা। খুলে দেখলো হীরার ছোট্ট একটা নাকফুল। বক্সটার মাঝে জ্বলজ্বল করছে। অবাক হলো খুব। শিশিরের দিকে তাকালো, বলল, এত টাকা খরচ করার কি দরকার ছিল? এমনি বাড়িতে অনেক টাকা খরচ হয়েছে, এখনো লাগবে। অত চিন্তা করতে হবে না তোর। এমনি তো বিয়ের পর কিছুই দেয়নি তোকে। এক ড্রেসে বিয়ে করেছে, তার উপর ঘুরতে নিয়ে যেতে চাইলাম, সেটাও হলো না। কিছু করে না বলে কি বউকে সামান্য কিছু দিতে পারবো না? এটা তুই যতটা দামি মনে করেছিস ততটাও না, এত ভাবতে হবে না। আর এই টাকা আমার অ্যাকাউন্টের, সেখানে টাকা বাড়িতে কখনোই লাগবে না। ভাইয়ার চাচুর বাবাটাই নেবে, বুঝলি? বলে নাকের উপর টোকা দিল হাত দিয়ে, বলল, পরিয়ে দিয়ে দে। একটা আছে তো। খোলে রাগোটা। কুয়াশা শিশিরের হাতে বক্সটা দিয়ে নাক থেকে সোনার নাকফুলটা খুলল। সেটা খুলতেই শিশির অতি সাবধানে হাতেরটা পরিয়ে দিল। টিকানো টিকানো নাকে হীরার নাকফুলটা পরাতেই মুখে অন্যরকম একটা সৌন্দর্য এসে ভিড় জমালো। জ্বলে উঠল নাকফুলের সাথে কুয়াশার হলুদাভ বর্ণের বদনখানি। শিশির পুরো মুখে অবলোকন করলো, মুগ্ধ হলো, বলল, তুই সত্যি আমার অপসরা। কুয়াশা লজ্জা পেল, মিষ্টি হাসল। শিশির বলল, অপূর্ব লাগছে আমার আলাদি বউকে। বলে নাকে পরিহিত নাকফুলটার উপর চুমু দিল। কুয়াশা আপ্লুত হয়ে গেল, জড়িয়ে ধরল শিশিরের সামনে থেকে। ডান গালে চুমু দিয়ে বলল, ধন্যবাদ মিস্টার শিশির মালিথা। শিশির হাসল, উত্তর করল, ওয়েলকাম মিসেস শিশির কুয়াশা মালিক। অমায়িক হাসল কুয়াশা। তার শিহরণ হয় যখন এই নামে ডাকে যে কেউ। শিশিরের সাথে জুড়িয়ে শিশির কুয়াশা। হাই, কি সুন্দর লাগে শুনতে। গলা জড়িয়ে রেখেই বলল, দিনমোহরের টাকা থেকে কিছু টাকা তুলে দিও তো। কি করবে? আমার স্বামীর জন্য কিছু কিনবো। জানো তো, তারও আজ জন্মদিন। সে সব সময় বলে তার লেজ ধরে দুনিয়ায় এসেছি, কিন্তু আফসোস জীবনেও তার লেজটা খুঁজে পেলাম না। আচ্ছা, কোথায় লুকিয়ে রাখো বলো তো? শিশির ভ্রু কুচকে তাকিয়ে আছে কুয়াশার দিকে। কি বলে এই মেয়ে? সে তো কথায় কথা বলে, আর এই গোবর ঠাসাটা কি সত্যিই খুঁজে বেড়ায়?
কত বড় ফাজিল ভাবা যায়, বলল। এই ফাসিল, আমি তো কথার কথা বলি। কুয়াশা শরীরে দুলিয়ে হেসে ফেলল। হাসতে হাসতে শিশিরের কাঁধের উপর কপাল ঠেকিয়ে দিল। গলায় সে এখনো জড়িয়ে ধরে আছে। শিশির তার পাজি বউয়ের কারবারের মুচকি হাসল। এই মেয়েটা তাকে হাসায় শুধু, বলল। লাগবে না গিফট। রাতে যে গিফট দিয়েছিস এতেই খুশি আমি। আজীবন এভাবেই সঙ্গী হয়ে রয়ে যাস। কুয়াশা মুখ তুলে তাকালো। শিশির মুচকি হাসলো। আবার কোলের উপর উঠে বসলো সে। শিশির কম্বল তুলে ঢেকে নিল দুজনকে। সকাল 8টার দিকে কুয়াশা আজ একটু অন্যরকমভাবে তৈরি হলো। শাড়ি পরলো আজ প্রথম বিয়ের পর বাড়িতে। সে কালো ব্লাউজের সাথে পুরো কালো একটা সুতির শাড়ি পরলো। এটা ইয়াসমিন দিয়েছে। সে নিজের জন্য কিনতে গিয়ে এনেছিল। শাড়ির সাথে জাকিয়াত দেয়া সেই মোটা বালা জোড়া পরল। হাতে সব সময় চিকন বালা থাকে, সেটা আজ খুলে রাখলো। গলায় সোনার চেন পরল, ছোট্ট সেই দুল জোড়া পরল। চুলটা এখনও ভেজা হালকা, তবুও হাত খোপা করে ফেলল। চোখে হালকা কাজল দিল, ব্যাস আর কিচ্ছু না। এতেই যেন চোখ ঝলসে যাবে। যাকে বলে সিম্পলের মাঝে গর্জিয়াস। কালো শাড়ির সাথে সোনা চকচকা গহনাগুলো হলুদাভ শরীরের সাথে জল করতে লাগলো। পেছনে শিশির শুয়ে ফোন টিপছিল। মিররে দেখল তা। শিশির টুংটাং শব্দ পাচ্ছে কখন থেকে, কিন্তু ফোনে ব্যস্ত। কি মনে করে তাকালো কুয়াশার দিকে আর চমকে উঠে। এ শাড়ি কখন পরলো? কুয়াশা দরজা খুলে বেরিয়ে যেতে নিল, ডাকলো। এই, কুয়াশা পেছনে ঘুরল, আরও অবাক হলো। এ তো আসমানের পরী সেজেছে, ডাকলো। এদিকে আয়। কুয়াশা এগিয়ে গেল। শিশির অনেকটা সময় ধরে অবলোকন করলো একে একে। ঘোর লাগলো, নেশা লাগলো। নিজেকে সামলালো, বলল। এত সেজেছিস কেন? ইচ্ছে হলো তাই। কুয়াশা ভ্রু কুঁচকে বিরক্ত ছড়া স্বরে উত্তর করল। শিশির উঠে বসে পড়ল। হাত ধরে টেনে বসার অবস্থায় কোমর জড়িয়ে ধরল দু হাতে। মাথা তুলে কুয়াশার দিকে তাকিয়ে বলল। কিন্তু আমার তো এখন তো সাজ নষ্ট করতে ইচ্ছে করছে। কুয়াশা কথার মর্মার্থ বুঝে দিল চাপ্পড় শিশিরের বাহুতে। এরপর দুহাতে চুল ধরে টেনে মাথা সমেত ঘুরিয়ে দিল। তৎক্ষণাৎ ছিটকে সরে এসে বলল। অশুভ বুনো ওল। বলেই থেই থেই করে ধাপধুপ পা ফেলে স্থান ত্যাগ করল। শিশির হেসে দিল। আজ বড্ড সুখ লাগছে। অন্তরে নানান রঙের প্রজাপতি উঠছে। নিজেকে সুখী মনে হচ্ছে। সেই সুখে দীর্ঘ একটা শ্বাস ফেলল। জীবনের রং এভাবেই ছড়িয়ে ছিটিয়ে পড়ুক। মালিতে বেলা সকলেই ঘুম থেকে উঠে গেছে। শীতের দিন তবুও আজ একটু জলদি উঠেছে। বাড়ি মিলাদের আয়োজন করা হয়েছে। সেই সবরই তোড়জোড় চলছে। রান্না বান্না কাজ সহ পেন্ডেল করা হয়েছে বাহিরে। পাড়া প্রতিবেশী সহ আত্মীয় স্বজনরা আসবে। মসজিদের জামায়াত লোকদেরও ডাকা হবে। এছাড়া কিছু এতিমদেরও ডাকা হবে। অনেক সংখ্যক লোক হবে বিধায় প্যান্ডেলের আয়োজন। বসার ঘরে ছোটরা সকলে বসে আছে। নেই শুধু বৃষ্টি। এত শীতের মাঝে সে বাহিরে আসে না। কুয়াশা নামতে নামতে দেখল রিজবিরা গল্প করছে, সাথে চা কফি নাস্তা। কুয়াশাকে নামতে দেখে সকলে মুগ্ধ হয়ে গেল। কালো শাড়িতে মেয়েটাকে তো অপূর্ব লাগছে, সাথে নাকে হীরার নাকফুল দূর থেকে জলজল করছে। আর সাজলেও অপূর্ব লাগছে। শশীতা দেখে দৌড়ে কুয়াশাকে জড়িয়ে ধরল, বলল। বুবু, শুভ জন্মদিন। তোমাকে কি অপূর্ব লাগছে, বলার মতো না। কুয়াশা অমায়িক হাসল। সেও সৌজন্যে জড়িয়ে ধরে ধন্যবাদ দিল। হিম এসে বোনকে জন্মদিনের শুভেচ্ছা জানালো। একে একে রিজবি, স্মৃতি, ঈশা, মিহির সহ সবাই জানালো উপস্থিত। নিহার গিফট নিয়ে শুভেচ্ছা জানালো। তুষার, তুহিন শুভেচ্ছা জানালো। ইয়াসমিন জানিয়ে বৃষ্টিকে আনতে গেল। কুয়াশা সকলকে হাসি মুখে ধন্যবাদ জানিয়ে বসল। কিছুক্ষণ পরে জাকিয়া এলেন বাটিতে পায়েস নিয়ে। 1 চামচ মুখে তুলে দিয়ে বললেন।
শুভ জন্মদিন মা। আমার বৌমাটাকে কি দারুণ লাগছে শাড়িতে সেজে। নাকফুল আমার ছেলের পক্ষ থেকে গিফট বুঝি? হ্যাঁ, ওটাকেই সব শুভেচ্ছা জানো। আর আমি তো বানের জলে ভেসে এসেছি। ওকে নিয়ে তোমাদের সবার আধিক্যতা আর কেন না, কোনো ভালোবাসা নেই আমার এই বাড়িতে। শিশির নেমে আস্তে আস্তে কথাগুলো বলল। কুয়াশা জাকিয়ার কথার উত্তর করতে গিয়েও থেমে ঘুরে শিশিরের কথাগুলো শুনছিল আর চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। শিশির এক পলক তাকিয়ে দেখেও পাত্তা দিল না। সে গিয়ে রিজভির পাশের জায়গা ছিল সেখানে বসে পড়ল। কুয়াশা বলল, হ্যাঁ, সে তো তোমারও যায়নি। আমাকে নিয়ে হিংসে করা, হিংসুটে বনো ওল একটা। কিরমির করতে করতে বলে মুখটা ঝামটালো। শিশির কিছু বলতে যাবে, নিহার থমকে থামালো, বলল, আরে থাম তো, তোদের এই জন্মদিন নিয়ে প্যাচাল জীবনেও যাবে না, এবারও করতে হবে। হ্যাঁ, করতে হবে, কোনো চালাচার নেই। আমাদের ঝগড়ার পরম্পরা ধরে রাখতে হবে। শিশির কুয়াশা একসাথে বলে উঠল। এদিকে সকলে মাথা চাপড়ে বসে রইল। মানে ঝগড়ারও পরম্পরা ধরে রাখতে হবে? এটাও কি বংশ টংশ আছে নাকি? এ দুটোর কথা শুনে তো তাই মনে হচ্ছে। কুয়াশা মুখ বাঁকালো জোড়া কথা বলতে দেখে। শিশিরও পাত্তা দিল না। সে কফি ঢেলে নিয়ে খাওয়ার ধরল। শশী শিশিরকে পেছন থেকে গিয়ে কাঁধের উপর হাত দিয়ে গলা জড়িয়ে ধরে বলল, শুভ জন্মদিন ভাইয়া। শিশির হাসলো অমায়িক। ঘুরে শশীর মুখের উপর হাত রেখে ধন্যবাদ জানালো। একে একে হিম সহ সকলে শিশিরকে শুভেচ্ছা জানালো। জাকিয়া উঠে ছেলের মুখে পায়েস তুলে দিয়ে বললেন, আমার ছেলে বানের জলে আসেনি, সে আমার মহামূল্যবান কোহিনূর। ভাগ্যিস আজকের দিনে সেই কোহিনূরকে আমি কোল জুড়ে পেয়েছিলাম। শিশির মুখ খুলে অমায়িক হাসলো। মাকে পাশে বসালো, কাঁধ জড়িয়ে ধরে বলল, ভাগ্যিস সেই কোহিনীরের হয়ে এ মালিকের পেটে এসেছিলাম, নয়তো হীরার মতো মা আমি কোথায় পেতাম। জাকিয়া হেসে দিলেন। মুচকি হাসলো শিশির। সকলের হাসি শিশির মাকে জড়িয়ে ধরল। সকলে হাসলো। শিশির মাকে জড়িয়ে ধরল। আজমিরা আম্বিয়া এলেন। জাকিয়ার থেকে বাটি নিয়ে শিশিরের মুখে তুলে তুলে দিয়ে শুভেচ্ছা জানালো। এদিকে তা দেখে কুয়াশা ফুলে ঢোল হলো। ঢং করে বলল, কেউ আমাকে ভালোবাসে না, আমি কারো কেউ না। বলেই উঠে হাঁটা ধরল উপরে বড় চাচুর ঘরের উদ্দেশ্যে। সে এখন বড় চাচুর কাছে নালিশ জানাবে আর আদর খাবে একাই। আজমিরা আম্বিয়া আহাম্মকের মতো তাকিয়ে রইল। আম্বিয়া বললেন, যাক বাবা, ওর কাছে তো যেতেই পারলাম না, আগেই আহ্লাদের অভিমান হয়ে গেল। সকলে হেসে দিল। শিশির কফি খেতে খেতে মুচকি হাসলো। তার আহ্লাদি বউটা সত্যি আহ্লাদ করে। তিন যা চলে গেলেন রান্নাঘরে। বৃষ্টিকে নিয়ে এলো ইয়াসমিন। মিহির আর ঈশা পাশাপাশি বসে আছে। এদের সম্পর্কের কথা অনেকেই জানে না, শুধু জানে এরা বন্ধু হিসেবে ক্লোজ। অবশ্য স্মৃতি, কুয়াশা, শিশির, রিজভি জানে। নিহার, শশী, ইয়াসমিন, বৃষ্টি এরা জানে না। ঈশা কুয়াশাকে মানা করে রেখেছে, জানিয়েছে আরও 2-1 বছর পর জানাবে। বৃষ্টিকে নামতে শশী গিয়ে সাহায্য করল। অত বড় পেট নিয়ে অতগুলো সিঁড়ি ভেঙে নামতে একটু বেশি কষ্ট হয়। বসলো এসে, সকলের সাথে কথা বলতে লাগলো। কিছুক্ষণ পরে কুয়াশা নেমে এলো। এসে ধাপধুপ করে বৃষ্টির পাশে বসলো। শিশির দেখে বলল, এই বেয়াদব, অমন ধাপধুপ করে হাঁটছিস কেন? আহ্লাদ বেশি বেরিয়ে গেল? এই বুনল, থামো তো। বলেই বৃষ্টির সাথে কথা বলতে লাগলো। ভালো মন্দ জিজ্ঞেস করলো। এদিকে ওরা গল্প করছে আর শশী রান্নাঘরে গেছিল কি যেন করতে। হেসে বসে থাকা নিহারের 2 গালে ঠান্ডা বরফওয়ালা হাত চেপে ধরে বলল, এই দেখেন দেখেন আমার হাত কত গরম। নিহার ঠান্ডার প্রকোপে চেঁচিয়ে উঠল, বলল, এই, একই অবস্থা তোমার হাতের, এত ঠান্ডা কেন? আবার বলছো কত গরম? ফাজিল ইচড়ে পাকা মেয়ে একটা। শশী খিলখিল করে হেসে দিল। নিহারকে ঠান্ডার প্রকোপে তিরিং বিরিং করে নাচতে দেখে শিশির হেসে বলল, শশী, এক মগ টাঙ্কির পানি নেবে, সাথে আইস কিউব মেশাবে কয়েকটা, মিশিয়ে এনে ঢেলে দে। যা, পারমিশন দিলাম।
শিশিরের কথা শুনে সকলে হাসল। শশী হেসে আনন্দে আটখানা হয়ে গদগদ হয়ে বলল, এই ভাইয়া, এটা তো ভেবে দেখিনি, সেই বুদ্ধি দিলে তো এখনই যাচ্ছি। নিহার হতবাক হয়ে গেল। শশীর হাত পেরে ধরল তড়িঘড়ি করে। মানে কি, এই ফাজিল ভাই বোন দুটো তার পেছনে পড়ল কেন? তাকে নাকানি সুপানি খাওয়াতে লাগলো। নিহার রেগে মেগে চেঁচে উঠে বলল, এই বেয়াদব, তোর পারমিশন কেন শুনবে আমার বউ? খবরদার যদি আজে বাজে পোকা ঢুকিয়েছিস তো। বলে শশীকে ধমকে বলল, বসো এখানে চুপচাপ। বাহ, ভয়ে ভাই আমার বউয়ের সুর তুলেছে। শিশিরের কথায় নিহার ভ্যাবাচাকা খেয়ে গেল, আর সকলেই হেসে ফেলল। নিহারও এবার শিশিরকে জব্দ করতে বলল। এই কুসু, যেই না সুন্দর কুয়াশাকে ডাকছে, নিহার অমনি শিশির তড়িঘড়ি করে বলল, এই, তুই আমার বুকে ডাকছিস কেন? খবরদার, তোর এই বাঁচিয়ে রাজাকার মার্কা বুদ্ধি আমার বউর মাথায় ঢুকাবি না। লে ঠেলা। এরা একে অপরের বউ নিয়ে ঝগড়া শুরু করলো। সকলে বিনা পয়সায় লাইভ বিনোদন নিতে থাকলো। কুয়াশা ভ্রু কুচকালো, বলল, তোমার বউকে, আমার ভাইকে তুমি একা পেয়ে নাকানি চুবানি খাওয়াবে, আমি চুপ করে দেখব? নিহার এবার দাম্ভিকতার হাসি দিল। শিশির চোখ গরম করে কিরমির করতে লাগলো। নিহার মেরুদণ্ড সোজা করলো, কলার ঝাঁকানোর মতো করে বলল, শোন কুসু, রাতে যখন ঘুমোতে যাবে তখন এক বালতি পানি নিবি, আর সাথে আইস কিউব নিবি, নিয়ে পুরোটা ঢেলে দিবি। তখন বুঝবে কত ধানে কত চাল, অন্যের বউয়ের কানে কুমন্ত্রণা দেওয়ার কত ঝাল। কুয়াশা তো শুনে সেই খুশি হলো। এই বুনোলটাকে নাকানি চুবানি খাওয়াতে পারলেই তার আনন্দ। সে কিছু বলতে যাবে, শিশির বলল, ভুলো এসব ভাবিস না। আমি টুলনে গিয়ে একদম বালতির মধ্যে চুপে আসবো, এরপর ফ্রিজিং করব। কুয়াশা ফুঁসে উঠল। নিহার বলল, আর আমি কি হারিয়ে যাব? শিশির সে কথায় পাত্তা দিল না। শশী চোখ ছোট ছোট করে এগিয়ে গিয়ে বলল। নিহার ঠোঁট কামড়ে দুষ্টু হাসল। সকলে হেসে গুটি গুটি হচ্ছে। আরও কিছুক্ষণ আড্ডা হাসি মজা চালিয়ে গেল। অনেকদিন পর সকলে একসাথে হয়েছে। মালিথা ভিলার এমন মজা হাসি ঠাট্টা না থাকলে মানায়? একদমই মানায় না। মালিথা ভিলা মানেই এক রাস আনন্দ, হাসি ঠাট্টা, খুশি, সর্বোপরি এক রাস প্রশান্তি। একটু পর ভালোভাবে রোদ উঠলে শিশির শহর নিহার হিম রিজবি হিম মিহির বাহিরে হালচাল দেখতে চলে গেল। থাকলো শুধু মেয়েরা। ওদের আপাতত কাজ নেই। আড্ডা দিতে লাগলো। শশী প্রশ্ন করল, বললে না তো বুবু, এই নাকফুল ভাইয়া দিয়েছে গিফট? হ্যাঁ, তোর ভাইয়াই দিল জন্মদিন উপলক্ষে। আরে বাহ, কি উন্নতি তোদের! জন্মদিন যারা মানতো না, এবার আবার গিফটও নেওয়া হচ্ছে। ইয়াসমিনের কথায় কুয়াশা ভরকে গেল। লজ্জা পেল, মাথা নিচু করে নিল। বৃষ্টি হাসল। স্মৃতি বলল। প্রশংসা পেয়ে আরেকটু লজ্জা পেল। উত্তরে শুধু হাসলো। বৃষ্টি বলল, থাক, আর লজ্জা পেতে হবে না। তোমরা যে চুলোচুলি থেকে সংসারে মন দিয়েছ, এতেই সকলের স্বস্তি আনন্দ। ইয়াসমিন টিকপুনি কেটে বলল। কুয়াশা ভরকে গেল। থতমত খেয়ে বলল, আজ একটু বেশি গ্লো করছিস, ব্যাপার কি বলতো? আবার একটু বেশি স্পেশাল লাগছে, কাহিনী কি? আজ আমার জন্মদিন, সাথে প্রথম স্বামীর থেকে গিফট অ্যান্ড উইশ পেয়েছি। আর সেই গিফট আমার নাকে শোভা পাচ্ছে, তো গ্লো করবে না? স্পেশাল তো লাগারই কথা। এসব কিছু তোমাদের দেবরের কামাল, বুঝছো? ও আচ্ছা, ও আচ্ছা, আমাদের দেবর কামাল। বৃষ্টি ইয়াসমিন একসাথে কথাটা সুর ধরে বলে উঠল। কুয়াশা আবার ভরকালো, তবে বুদ্ধির সাথে উত্তর দিতে পেরে সেও চুপ থাকলো। স্মৃতি ঠোঁট চিপে হাসছে। কুয়াশা আর কিছু বলল না। হেরা ডেঞ্জারাস পাবলিক, এদের সাথে বেশি কথা বলা যাবে না। লাগামহীন পাবলিক একেবারে। এরপর টুকটাক গল্প করল। সকাল 10টার দিকে জাকির মালিথাকে নিচে নামিয়ে আনা হলো। সকালের খাবারের সকলে নিচে খেলেও জাকির মালিথাকে উপরে খাওয়ানো হয়েছে। জাকিয়া জাকির মালিথাকে নিয়ে বাহিরে রোদের উপর গেলেন।
সেখানে গিয়ে গরম তেল মালিশ করতে লাগলো হাতে পায়ে শরীরে, মাসাজ সহ হাত পায়ের ব্যায়াম করাতে লাগলেন। কুয়াশা বাহিরে এসে তা দেখে শাশুড়িকে বলল, আম্মু আমি করব, দাও। থাক, তোকে করতে হবে না, আমি করে নেব। আম্মু, চাচুর দায়িত্ব একা তোমার না, আমাদের সকলের। তুমি ভেতরে যাও, আজ থেকে ব্যস্ততা না থাকলে এই কাজ আমার। জাকিয়া হাসলো। জাকির মালিতা হেসে কাছে ডাকলো। ভালো হাতটা মাথায় রেখে বলল, দেখলে জাকিয়া, আমার ছোট্ট ছেলের জন্য আমি যোগ্য মেয়ে খুঁজেছি। আমার মেয়েটা বড় হয়ে গেছে কত। স্বামীর কথায় মুচকি হাসলেন জাকিয়া, বললেন, হ্যাঁ, আমার ছেলে বউ পাক্কা গৃহিণী হয়েছে। আজ তার 19তম জন্মদিন। একা হাতে আমার ছেলেকে সুস্থ করেছে, দেখভাল করেছে। আমি তো আমার ছেলের দেখভাল করতেই পারিনি। কুয়াশা একটু লজ্জাবোধ করলো এইভাবে বলাতে। আসলে এমন সব কথা শুনে সে অভ্যস্ত না। জাকির মালিথা দীর্ঘশ্বাস ফেললেন। একটা ঝড়ে সব উল্টোপাল্টা করলেও হরিয়ে নিয়ে যায়নি একেবারে। ওসব কথা রেগে বললেন, জাকিয়া, আমার মাটাকে কিন্তু সত্যিই ঘিনে লাগছে। শাড়িতে কি সুন্দর মানিয়েছে দেখো। মেয়েটা আমার এত বড় কবে হলো? দেখতে দেখতে 18 বছর পূর্ণ হয়ে গেল। সেদিনও কোলে করে নিয়ে ঘুরলাম মনে হচ্ছে। কুয়াশা লজ্জা পেয়ে গেল, আবার শাড়ি পরেও বিপদে পড়ে গেল। সত্যি কি এতটাই সুন্দর লাগছে তাকে? জাকিয়া বললেন, হ্যাঁ, অপূর্ব লাগছে। কখনো পরে না, আজ পড়েছে, এই জন্য আর সুন্দর লাগছে। তেল মালিশ করতে করতে উত্তর করল। কুয়াশা শাড়ির আঁচল কোমরে গুজে বাটি থেকে তেল নিয়ে চাচুর পায়ের কাছে বসে পড়ল। মালিশ সহ পায়ের ব্যায়াম করাতে লাগলো। জাকিয়া কিছু আর বলল না। জাকির মালিথা অমায়িক হাসলেন। এই দৃশ্য দূর থেকে শিশির দেখল। সে দেখে প্রশান্তিময় একটা শ্বাস টানল, সাথে হাসি। কি সুন্দর একটা দৃশ্য। বাড়ির সকলের ছায়া দেয়া মানুষটা সবার মাঝে আছে, এতেই সকলে আনন্দ, প্রশান্তি। দুপুরের নামাজের পর হুজুর ডাকা হলো। সকল আত্মীয়রা এসেছে। জিনিয়া সহ বৃষ্টি, বাবা, মা, জাকিয়ার ভাইয়া সকলেই এসেছে। আম্মিয়া বোনার বোনজামাইরা এসেছে। অনিরা আসেনি, তারা এই বাড়িতে আর আসতে চায় না। অয়নও সেদিন শিশির কুয়াশার থেকে অমন কথা পেয়ে আর কথা তো বলেই না, আসতেও চায় না। যতই হোক সেটা পুরোটাই অপমান ছিল। সে তো আর জানতো না যে শিশির কুয়াশার বিয়ে হয়েছে। সেদিন করা ব্যবহারটা একটু বেশি হয়ে গেছে। যদিও গায়ে পড়া টাইপ ছিল বলে শিশির কুয়াশা কেউই পছন্দ করতো না, কিন্তু এখন সেদিনের করা কাজটাতে নিজেরা ভুল বুঝতে পেরে লজ্জিত বোধ করে। আজ দুজনেই যখন ওদের না আসা নিয়ে শুনল, তখন বুঝলো বিষয়টা। ভাবলো এটা নিয়ে সময় করে কথা বলে নিতে হবে। দুপুর 3টার পর সকল মেহমানরা খাওয়া দাওয়া হলো। মিলাদ পড়ানো হয়ে গেছে। আত্মীয়রা জাকির মালিথাকে দেখে দোয়া করে ভালো মন্দ কথা বলল। কিছুক্ষণ থেকে সন্ধ্যার আগে অনেকেই চলে গেল। স্মৃতি, রিজভিরাও চলে গেল। শশীরা আজ থাকবে, আগামীকাল যাবে। মিহির থাকছে বলে ঈশা রয়ে গেল। রাত 10টার দিকে কুয়াশা ঘরে এলো। শীতের রাত 10টা মানে অতিরিক্ত বেশিক্ষণ জেগে থাকা দায়। এখন তার অধিকাংশ জিনিসেই শিশিরের ঘরে থাকে। শুধু পড়াশুনোটা সে নিজের ঘরে করে, বইপত্র সব সেখানে। এসে দেখে শিশির কম্বলের নিচে বসে কি যেন লিখছে, হয়তো কিছু নোটস করছে। কথা না বলে নিজের প্রয়োজনীয় কাজ সেরে এসে বিছানায় বসলো। জিজ্ঞেস করলো, পড়বে এখনো? শিশির প্রশ্ন পেয়ে মুখ তুলে চাইল, আবার নিজের কাছে মন দিয়ে পড়ল, না, আজ আর বেশি ভালো লাগছে না, ক্লান্ত লাগছে। সারাদিন কাজে ব্যস্ত ছিলাম। শুভ, এই নোটটুকু করে তুই শুয়ে পড়। কুয়াশার কথা বাড়ালো না, পাশে শুয়ে পড়ল। শিশির কিছুক্ষণ পর সব রেখে নিজের প্রয়োজনীয় কাজ করে এসে লাইট অফ করে শুয়ে পড়ল। কুয়াশাকে বলল, এদিকে সরে আয়। জেগেই ছিল কুয়াশা। কথা অনুযায়ী এগিয়ে গেল। এগিয়ে যেতেই শিশির কাছে টেনে নিয়ে বলল, কিছু কথা বলবো, পুরোটা শুনে তারপর কথা বলবি।
কুয়াশা ভ্রু কুচকে অন্ধকারে শিশিরকে দেখার চেষ্টা করলো, কিন্তু সক্ষম হলো না। ভাবলো কি এমন কথা যে এমন ফর্মালিটি করছে, জিজ্ঞেস করলো। কথা। শিশির দীর্ঘশ্বাস টানলো আর ফেললো। এরপর কুয়াশাকে আরেকটু টেনে কাছে নিল। কুয়াশা প্রশ্ন ছাড়া নির্বিকার থাকলো। শিশির বলল, এ মাস থেকে আমার পরীক্ষা, জানিস তো? হ্যাঁ, 7 তারিখ থেকে। আর শেষ হবে ফেব্রুয়ারির শেষের দিকে, অর্থাৎ প্রায় 2 মাস ধরে হবে। কুয়াশা শিশিরের কথায় ইতিবাচক ইঙ্গিত দিল, বলল, হ্যাঁ তো। শিশির কুয়াশাকে দেখার চেষ্টা করলো, কিন্তু সেও সক্ষম হলো না। তবুও কুয়াশার মুখের সামনে মুখ নিয়ে বলল, পরীক্ষা দিয়ে এবার 1 মাসের মাঝে ঢাকায় চলে যাব। সেখানে 2 বছর কিংবা একটু বেশি সময় থাকতে হবে, আবার কমও লাগতে পারে। শোনা মাত্র কুয়াশার বুকের মাঝে ধুপ করে উঠল। কি বলে, 2 বছর কেন? মানে 2 বছর বাড়িতে আসবে না? কুয়াশা বিস্মিত হয়ে প্রশ্ন করল। 2 বছর কেন? আর 2 বছর লাগবে সেটা ঠিক আছে, এতে এভাবে বলার কি আছে? শুনে শিশির স্মিত হাসল। তা মলিন বলল, থাকতে পারবি 2 বছর আমাকে ছাড়া? এবার কুয়াশা চমকে উঠল, ধরফরিয়ে উঠে বসল। শিশিরও উঠল, উঠে জিরো লাইট জ্বালালো, কুয়াশার দিকে তাকালো, মুচকি হাসলো। তারও তো একই সমস্যা। এই মেয়েটাকে ছাড়া একটা রাত পার করতে পারবে না, সেখানে এতগুলো দিন কি করে কাটাবে? যদিও 2 বছরও লাগতে পারে, আবার কমও লাগতে পারে, কিংবা বেশিও লাগতে পারে। আবার তার আসারও সুযোগ থাকবে অনেক, কিন্তু সে আসবে না, কারণ বারবার আসলে আর থাকতে পারবে না। একবার পড়াশোনা সব সম্পূর্ণ করেই ফিরবে। এই মেয়েটাকে ছাড়া তারও আর রাত দিন কাটে না। এছাড়া কখনো 2 দিনের জন্য না দেখে থাকেনি। কুয়াশা প্রশ্ন করল, তো তুমি কি বলতে চাইছো? 2 বছরে আমি বাড়িতে আসতেও পারি, নাও পারি, অতিরিক্ত চাপ থাকবে। এরপর যদি আসার সুযোগ পাই তো আসবো। কুয়াশা এবার ফুপিয়ে উঠল। শিশির যা ভেবেছিল তাই। এই আহ্লাদে তাকে ছাড়া থাকতে পারবে না। থেকেছে নাকি কখনো? নাকি সে সেই সুযোগ দিয়েছে? কুয়াশা বাহু ধরে টেনে নিয়ে আবার শুয়ে পড়ল। লাইট জ্বালানো বন্ধ করল। ভালো করে কম্বল টেনে জড়িয়ে নিল বউকে। বুকে মুখ গুজে ফুপিয়ে চলল বউ তার। বলল, কেঁদে যাবে নাকি আমার কথাও শুনবে? কুয়াশা ফুপানো আরও কিছুক্ষণ। শিশির কিছু বলল না, বুক থেকে মুখ তুলে নিয়ে চোখ মুছে দিল। বলল, চুপ, কিছুই করার নেই, যেতে হবে আমাকে আমার স্বপ্ন পূরণের জন্য। কিছু পেতে গেলে একটু স্যাক্রিফাইস করতে হয়, আমাকেও করতে হবে। তোকে কখনো একটানা 2 দিন না দেখে থাকিনি। ছোট থেকে চোখের সামনে হাজার মারামারি করলেও কেউ কখনো মুখ ঘুরিয়ে একদিনের জন্য একে অপরকে না দেখে থাকেনি। সেখানে একটু কষ্ট হবে, তবে সেটাকে মানিয়ে নিতে হবে। আমি আসার চেষ্টা করব, তবে 2 বছরের চাপ থাকবে খুব। এলএলএম ভর্তি হতে হতে ক্লাস শুরু হয়ে যায়। কুয়াশা শুনে আবার ফুপিয়ে উঠল। কথা তো ঠিক, একসাথে থাকলে মায়া ভালোবাসা কত বাড়ে। আর সেখানে তারা এখন স্বামী স্ত্রী, কি করে থাকবে একে অপরকে ছাড়া? ভালোবাসার মানুষটি দূরে গেলে কতটা কষ্ট হয়। সেখানে মন চায় সারাক্ষণ ভালোবাসার মানুষটিকে সঙ্গে থাকতে। ক্ষণিকের জন্য দূরে গেলে বুকটা খা খা করে। সেখানে একের পর এক দিন, একের পর একটা রাত কি করে কাটাবে? বিয়ের পর যে মেয়েটা একটা রাতের জন্য একা রাত কাটায়নি, সে কি করে থাকবে? শিশির বলল, চুপ, এখন আছে কয়েক মাস, এখন আমার কথাগুলো শোন। কুয়াশা ফুপানি কমালো, তবে উত্তর করল না। শিশির বুঝে বলা ধরল, ভেবেছিলাম এলএলবি করে ইন্টার্নশিপ সহ বিসিএস দেব, কিন্তু সেটা এখন করব না। আমি এলএলএম কোর্সও করব আগে। এলএলবি শেষ করেই ঢাকায় কোনো আইন অনুষদে বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম কোর্স করব। এরপর বিসিএস এর পরীক্ষার পর সহ আমাকে বার কাউন্সিলের সনদ গ্রহণ করতে হবে। সেটার জন্য পরীক্ষা দিতে হবে। বার কাউন্সিলের সনদপ্রাপ্তর জন্য আমাকে আবেদন করতে হবে। কুয়াশা কথাগুলো জানে, তবে আরেকটু ভালো করে বুঝতে কথার মাঝে প্রশ্ন করল, এসব শুনেছি, আমি এখনো এগুলো নিয়ে মাথা ঘামাইনি। ইন্টারের পড়াশোনায় ফোকাস করে যাচ্ছি। পরীক্ষা শেষ হলে এসব নিয়ে ঘাটবো। তবে এখন আমাকে একটু ভেঙে বলো তুমি।
শিশির কুয়াশার প্রশ্ন পেয়ে বলা ধরল। বাংলাদেশের অ্যাডভোকেট হতে গেলে যে কোনো সরকারি বেসরকারি জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে আইন অনুষদে ভর্তি হতে হবে। এইচএসসির পরে হতে হবে, চাইলে আলাদাভাবে অনার্স করার পরেও আইন নিয়ে পড়ার সুযোগ আছে, সেটার ক্ষেত্র আলাদা। তোকে এইচএসসির পরেরটা বলি। তো এইচএসসি দিয়ে যদি বিশ্ববিদ্যালয় থেকে আইন পড়তে হয়, আগে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভর্তির পর এলএলবি 4 বছরের অনার্স কোর্স, চাইলে এলএলএম করতে পারবি, পরে করা যায়। এরপর স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রির পর থেকে সনদ গ্রহণ করতে হবে, তার জন্য পরীক্ষা দিতে হয়। সনদটি হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল সনদ, সেখানে আবেদন করতে হবে। আবেদনের পর 6 মাস প্র্যাকটিসিং করতে হবে, করেছেন এমন অ্যাডভোকেটের সাথে চুক্তি করতে হবে। সনদপ্রাপ্ত হতে গেলে বাংলাদেশ বার কাউন্সিলের অনুকূলে নির্ধারিত ফির ব্যাংক ড্রাফট বা পে অর্ডার প্রেরণের রসিদ, চুক্তিপত্র, অ্যাফিডেভিট ও ব্যাংক ড্রাফট বা পে অর্ডার প্রেরণের রসিদ বাংলাদেশ বার কাউন্সিলের সেক্রেটারি বরাবর পাঠানো লাগে। 6 মাসের প্র্যাকটিসিং শেষে কেস রিপোর্ট সাবমিশন করে বার কাউন্সিল পরীক্ষার জন্য রাখে। সেখানে পরীক্ষা দিয়ে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। বাংলাদেশ বার কাউন্সিল সনদপ্রাপ্ত হলে অ্যাডভোকেট হিসেবে পেশা জীবন শুরু। তখন থেকে নিম্ন আদালতে কাজ করা যায়। সেখানে 2 বছর কাজ করে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে সনদ নেওয়ার যোগ্যতা হবে। সেখানে যোগ্যতা পেলে আবার 1 বছরের জন্য সিনিয়র অ্যাডভোকেটের সাথে প্র্যাকটিসিং করতে হয়। এরপর আবার বার কাউন্সিলের সনদ গ্রহণ করতে হয়। আর সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্টে আপিল বিভাগে প্র্যাকটিস। তোর যদি হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের বয়স 5 বছর হয় এবং হাইকোর্টের বিচারপতিরা যদি এই মর্মে স্বীকৃতি দেন যে তুই আপিল বিভাগে আইন পেশা পরিচালনা করার জন্য সঠিক ও উপযুক্ত ব্যক্তি, তবে কিছু আনুষ্ঠানিকতা পালন সাপেক্ষে এনরোলমেন্ট কমিটি তোকে আপিল বিভাগে মামলা পরিচালনার সুযোগ দেবে। এইভাবেই তোর আইনজীবী জীবনের পদোন্নতি হবে এবং তুই অ্যাডভোকেট। অনেকক্ষণ কথা বলে থামল শিশির। কুয়াশা শিশিরের পুরো কথা মন দিয়ে শুনল। শিশিরকে থামতে দেখে বলে উঠল, আল্লাহ, এত কিছু করতে হয়? হ্যাঁ, আইন নিয়ে বড় অত সহজ না। যতটা মনে করিস লাফাজ তো আইন নিয়ে পড়বে। এসবের জন্য যেমন পড়াশোনা করতে হয়, তেমনি থাকতে হয় বুদ্ধি, বিচক্ষণতা, যা দ্বারা আদালতে কেস লড়তে পারবে, ক্লায়েন্টের সঠিক ন্যায় দিতে পারবে। কুয়াশা বলল, তবু আমি পড়বো। আচ্ছা, একটা কথা বলো, তুমি তো বললে সনদ প্রাপ্ত হলেই অ্যাডভোকেট হওয়া যায়, আবার বললে বিসিএস দেবে। আমি যতদূর জানি বিসিএস দিলে তো ম্যাজিস্ট্রেট হয়। তাহলে আল্লাহর কৃপায় তুমি যদি ক্যাডার হয়ে যাও তবে তো ম্যাজিস্ট্রেটও হয়ে যাবে, অ্যাডভোকেট তো আর থাকলো না। এই প্রশ্নের উত্তরে শিশির বলল, হ্যাঁ, ঠিকই জানিস তুই। বিসিএস দেওয়ার পর টিকতে পারলে ম্যাজিস্ট্রেট হয়, কিন্তু অ্যাডভোকেটও থাকা চায়। আমি চাইলে থাকতে পারবো, তবে সেই ক্ষেত্রে আমার বিসিএস ক্যাডার আর থাকবে না, কিন্তু ম্যাজিস্ট্রেট হয়ে যাব। কিন্তু আমার এখনই ম্যাজিস্ট্রেট হবার ইচ্ছে নেই। তবে আমি আমার যদি জজ বা ম্যাজিস্ট্রেট হতে চাই, সেই ক্ষেত্রে আমাকে আবার একটা পরীক্ষা দিতে হবে। সেটা হচ্ছে বিজিএস, অর্থাৎ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন। এই পরীক্ষা সহ আবার বার কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত নিয়ে পরীক্ষা দিয়ে জজ বা ম্যাজিস্ট্রেট হতে পারবো। কুয়াশা সব শুনে বলল, তাহলে বিসিএস দিয়ে লাভ কি তোমার? এখানে লাভ ক্ষতি নেই, তবে অনেক সুযোগ সুবিধা পাবো কোর্টে কেস পেতে লড়তে এসবের দিকে। এছাড়া বললাম না, সনদপ্রাপ্তির পর নিম্নমানের কোর্টে অ্যাডভোকেট হয়ে যায়। এরপরেই বিসিএস দিয়ে যারা ম্যাজিস্ট্রেট হতে চায় তারা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বিসিএসের পরীক্ষা দিলে আমার জ্ঞানটা বাড়বে, চর্চার উপর থাকবো, আদালতের সকল দিকগুলো ভালোভাবে বুঝতে পারবো। মোস্ট ইম্পর্ট্যান্ট, আমি একটা ডিগ্রি পাবো। এসবের যদি এগিয়ে থাকে, আমার দক্ষতা দেখলে এমনি আমার নাম আসবে। আদালত দেখে একজন অ্যাডভোকেটের দক্ষতা, বুদ্ধি, বিচক্ষণতা, সেটা তুই নিম্ন আদালত থেকে দেখাতে পারলে তোর পদোন্নতি হতে কষ্ট হবে না, আর সরকারিভাবে কেস পাওয়া আরও সহজ হয়। আল্লাহ চাইলে এই ভাবনা দিয়ে এগিয়ে যাব। জজ, ম্যাজিস্ট্রেট পরের বিষয়। দেশে টাকার লোভে ঘুষ নিয়ে সত্যকে মিথ্যা প্রমাণ করে কত শত অসহায়রা ন্যায় বিচার পায় না, এটাই আমার স্বপ্ন। কুয়াশা মুগ্ধ হয়ে গেল। স্বামীর কথায় সে গর্ববোধ করল। তার স্বামীর চিন্তা ভাবনায় কথা শুনে সে তো এই সামনে জড়িয়ে শুয়ে থাকা তার ভাষায় বুনো ওল নামক মানুষটার সাথে লড়ার জন্য উঠে পড়ে লেগেছে। এজন্য আইন পড়তে চায়। সে যে আইন পড়ে দেশের জন্য কিছু করবে, এসব তো কখনো ভাবেনি। কুয়াশা শিশিরের গলা জড়িয়ে ধরল, বুকে চুমু দিয়ে বলল, তুমি এত ভালো, আগে কখনো না মেনেছি আর না জেনেছি। আমি তো এইসব কখনো ভাবিনি। আমার তো জেদ তোমার সাথে লড়বো, এই জন্য ল নিয়ে পড়তে চাই। ঘুটঘুটে অন্ধকার ঘরে শিশির অমায়িক হাসল। তবে সেই হাসি তার আহ্লাদে বউ দেখতে পেল না।
আর বুঝতেও পেল না। সে বলল, অত সোজা না। সরকারিভাবে করতে গেলে এসবের জন্য একই কোর্টের অনুমোদনপত্র লাগে। তোর দক্ষতা দেখবে আগে, এরপর সব হবে। সেজন্য ভালো করে পড়াশোনা কর, খবর ঠাসা বুদ্ধি ভরা। তারপর যদি কখনো সুযোগ আসে তখন দেখব কি করে আমার সাথে লড়িস। তখন কিন্তু তুই আমার বউ থাকবি না, আমি মানবই না। বলে ঠোঁট কামড়ে হাসল শিশির। কুয়াশা অন্ধকারে শিশিরের গলা চেপে ধরল এক হাতে। শিশির জোরে হাসল এবার, বলল, তবে আমিও চাই তুই আমার সাথে একই কোর্টে লড়ার সুযোগ পাস। কুয়াশা হাত সরিয়ে বলল, তখন তোমাকেও দেখিয়ে দেব এই কুয়াশার কি গুণ। আচ্ছা। হ্যাঁ, আর শোনো। শিশির উত্তরে বলল, হ্যাঁ বলো। কুয়াশা চমকে উঠল। কখনো তুমি বলেছে কি? বিস্মিত হয়ে বলল, তুমি আমাকে তুমি করে বললে। না, তোর শুরু উত্তর করলাম। তোকে তুমি বলতে আমার বইয়ে আছে, তোকে তুই বলতেই ভালো লাগে। আর সব থেকে বড় কথা, অভ্যাস। ওসব তুমি হবে না আমার। বলে কুয়াশার গলার উপর চুমু আঁকলো। কুয়াশার শরীর শিরশিরালো, তবে সেদিকে পাত্তা না দিয়ে শিশিরের বাহুতে কিল বসিয়ে বলল, বুনো ওল একটা। গোবর ঠাসা একটা। কুয়াশার মতোই সুর ধরে বলে সেও অন্ধকারে কুয়াশার গালের উপর না লাগার মতো করে থাপ্পড় দিল। বলল, এখন বল কি বলতে চাইছিলে? শিশিরের কথায় বলল, তুমি একদমই না আসার প্ল্যান করে আছো, তাই না? শিশির চমকালো। কুয়াশাকে আবার দেখার বৃথা চেষ্টা করল, না পেরে কুয়াশাকে শক্ত করে ধরল, গলায় মুখ গুজে দিল। মুখ গুজে দিয়েই বলল, আসলে যেতে কষ্ট হবে। কুয়াশার বুকটা ভেঙে এলো আবার। স্বামীর থেকে এতটা ভালোবাসা পাবে ভেবেছে এলো কি? সে কপাল করেই জন্মেছিল। তার ভাগ্য কি ভালোবাসা একটু বেশি? কুয়াশা শিশিরের মুখটা তুলল আন্দাজে অনুমান করে। কপালে অধর দাবিয়ে চুমু আঁকলো, বলল, আমার যে থাকতে কষ্ট হবে। আমারও হবে, তবে কিছু করার নেই। সব কমপ্লিট করেই আসবো আমি। বলে থেমে আবার বলল, তোর ভালোবাসা আমায় গ্রাস করেছে। সে নেশায় বারবার ছুটে এলে আমার ভবিষ্যৎ ক্যারিয়ারকেও গ্রাস করবে। তার থেকে বরং 2 বছর কষ্ট করে নিলাম। একটু কষ্টের জন্য যদি ভালো কিছু হয় তো ক্ষতি কি? তবে বিপদ আপদের কথা আলাদা। আর এর ভেতরে যদি প্রয়োজন পড়ে তো আসতে হবে, কিন্তু ঘন ঘন আসবো না। তোকে ছাড়া এমনি আমি রাতে ঘুমাতে পারি না। এত ভালো কবে কবে বাসলে? জানি না। বলে আবার গলায় মুখ গুজল। কুয়াশার গ্রীবাদেশে গরম নিঃশ্বাস পড়ছে। শিশির জোরে জোরে শ্বাস নিল। সেই সময় কুয়াশার ফোনে আলো জ্বলে উঠল। 12টা বেজে গেছে দেখল। আলো জ্বলার কারণে সিম কোম্পানির পক্ষ থেকে অফার এসেছে, হ্যাপি নিউ ইয়ার। দেখো 12টা বাজতে না বাজতেই এসে হাজির। কুয়াশা বিরক্ত হলো গ্রামীণ কোম্পানির উপর, তবে সেটাকে দূরে হটিয়ে পড়ল। হ্যাপি নিউ ইয়ার টু 2024 ইজ কামিং। শিশিরের তা শুনে মনে পড়ল নিউ ইয়ারের কথা। ওভাবেই বলল, হ্যাপি নিউ ইয়ার। কেউ আর কথা বলল না। শিশির মুখ গুজে ঘুমানোর চেষ্টা করলো, আর কুয়াশা শিশিরের মাথায় চুলে হাত বোলাতে বোলাতে চোখ বুঝল। এদিকে এই কনকনে শীতের মাঝে শশী আর নিহার নিউ ইয়ার পালন করতে ছাদে এসেছে। অবশ্য ছাদে যায়নি, সিঁড়ির ঘরের নিচে আছে। বাহিরে কুয়াশার ঘেরা। নিহার বিরক্ত, কারণ শশীর জেদ ধরে ডেকে এনেছে। তার কথা প্রথম বছর তার হবু বরের সাথে কাটাবে। রীতিমতো ইমোশনাল ব্ল্যাকমেল করে এনেছে। নিহার এই শীতে কম্বলের নিচে থেকে বের হতে নারাজ। নিহার বিরক্ত হয়ে বলল, এসবের কোনো মানে আছে? আর নিউ ইয়ার কিসের? এসব অসহ্য লাগে আমার। আরে রাখেন তো, আপনার অসহ্য, আমার ভালো লাগে। বলে নিহারের হাত ধরে টেনে নিয়ে বসিয়ে দিতে দিতে বলল, বসেন এখানে। নিহার না পেরে শশীর পাশে বসল। ঠান্ডা ফ্লোর, মেজাজটা আরও বিগড়ালো। গমগমে স্বরে বলল, ফ্লোর ঠান্ডা শশী? এই নিন স্যান্ডেলটা নিন, আমার ঠান্ডা অনুভব হবে না আর। মানে এই মেয়ে কি
নিজের স্যান্ডেল খুলে দিচ্ছে, তবুও তার নিউ ইয়ার পালন করতেই হবে। নিহার সত্যি নিল, কারণ ঠান্ডা সহ্য হচ্ছে না। তারা দেয়ালে হেলান দিয়ে বসা, এখানে আলো নেই। শশী ফ্ল্যাশ জ্বালিয়ে ফোন উপর করে রেখেছে, সেটারই আলো ছড়িয়েছে। নিহার এবার শশীর দিকে তাকালো। তার পরনে হুডিওয়ালা কালো জ্যাকেট পরার সাথে সাদা ট্রাউজার। শশীও তাকিয়ে দেখল শশীর শরীরে সোয়েটার সহ শাল চাদর আছে। সে চাদর খুলে নিহারের সহ নিজেকেও ঠেকে নিল। নিহার অবাক হয়ে তাকালো, তবে টিপকুনি কেটে বলল, এমনটা কোন ড্রামাতে দেখেছো? শশী বিরক্ত হলো, মানে যে কিছু বললেই ড্রামা সিরিয়াল হয়ে যায় এই লোকের কাছে। এ তো দেখি বিয়ের পর সব কিছু ড্রামা সিরিয়াল ভেবে নেবে। রাগলো একটু, তাই ঝটকা দিয়ে নিয়ে নিল আবার চাদর। বলল, আপনার কাছে সব কিছুই ড্রামা লাগে? নিহার ঠোঁট কামড়ে দুষ্ট হাসলো, বলল, হ্যাঁ, কারণ তুমি আমার লাইফে এসেছোই তো ড্রামা সিরিয়ালের মতো করে, আর সেটা টেকনিকে এন্ট্রি নিয়েছো। মনে আছে সব আমার। এখন তুমি কিছু করলে সেটাই মনে হয়, এতে আমার দোষ কোথায়? বলেই শশীকে কোলের উপর বসিয়ে শশীর চাদর দিয়ে দুজনেই ঠেকে নিল। শশী কিছু বলল না সে বিষয়ে, কারণ এই একটা কথা সে অনেকবার কলে শুনে থাকে। কিছু বললেই নিহার ড্রামার কথা তুলবে, সাথে এই ডায়লগ। সে নিহারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আপনার এই জিনিসটা খুব মুগ্ধ করে আমায়। নিহার ভ্রু কুচকালো, না বুঝতে পেরে প্রশ্ন করল, কোন জিনিস? এই যে কোনো বাজেভাবে টাচ না করে ধরে আছেন, তাও আবার কোলের উপর। নিহার শশীর কথায় তাকিয়ে রইল। সে যে অতি কৌশলে শশীর পেট টেট কিছু টাচ না করে সুন্দরভাবে ধরে আছে হাত দিয়ে, সেটা এই ইজরে পাকাটা নোট করছে। আসলে সে চাদর সমেত শশীর হাত এবং শশীকে ধরে বসেছে। নিহার তাকিয়ে থেকে বলল, আমি চাই না বিয়ের আগেই আমার কোনো স্পর্শে তুমি অস্বস্তি বোধ করো, আর তেমন করে স্পর্শ করা অনুচিত। এখন সম্পূর্ণ বৈধতার সম্পর্কে তোমাকে স্পর্শ করব। আপাতত যেগুলো চলে ওগুলো প্রেমে একটু আধটু হয়, কমন বিষয়। সো গভীর স্পর্শ করে আমাদের পবিত্র ভালোবাসায় অস্বস্তি আনতে চাই না। তুমি আমার কাছে যেন কোনো অস্বস্তি নিয়ে আসতে না পারো, সেটাই করার চেষ্টা করি। শশী মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল, বলল, আল্লাহ আমার শ্রেষ্ঠ জিনিস দিয়ে সরি। নিহার চমকালো। এই মেয়ে মুখে এত বড় পাকনা কথা শুনে তাকিয়ে থেকে বলল, সত্যি তোমার নাম দেওয়া আমার সার্থক। বলে নাকে নাক ঘষে দিল। আবার বলল, এই পাখির ছানাটাকে পেয়ে আমিও ধন্য। কিচির মিচির করে আমার আমার প্রাণ জুড়োয়, আমার ইছড়ে পাকা পাখি। শশী খিলখিল করে হাসল। নিহার সাবধানী বাণী দিয়ে বলল, এই আস্তে, এত জোরে হাসছো কেন? শশীও ভুল বুঝতে পেরে মুখ পেরে ধরল, আবার ছেড়ে বলল, ইস, ভুলে গেছিলাম। নিহার হাসল। দুজনেই আরো অনেক রকম গল্প করতে থাকলো। নতুন বছর নতুনভাবে শুরু হোক প্রিয় মানুষটার সাথে কাটিয়ে। চারিদিকে খুটখুটে অন্ধকার। সোডিয়ামের আলোয় যতটুকু আলো ছড়িয়ে ছিটিয়ে আছে তাতেই বোঝা যাচ্ছে কুয়াশায় ঘেরা চারদিক। প্রকৃতিতে কনকনে ঠান্ডা বিরাজমান, কিন্তু এই ঠান্ডার মাঝে আরও একজোড়া কপতি তাদের প্রেম বিনিময়ে মত্ত। তারা তাদের নয়া প্রেমের ভালোবাসার বিনিময়ের জন্য একে অপরকে ছাদে ডেকেছে। তারা আর কেউ না, মিহির ঈশা। মিহির ঈশাকে ছাদে ডেকেছে নতুন বছরের প্রথম ঘন্টায় ভালোবাসার মানুষের সাথে কাটাবে বলে। এমনটা কে না বা চায়? ভালোবাসার মানুষ থাকলেই ইচ্ছে করে প্রতিটা দিন প্রতিটা ক্ষণ নতুনভাবে নতুন করে কাটাতে, কোনো উপলক্ষে স্পেশাল করতে। তেমনই এদেরও ইচ্ছে হয়েছে। মিহির ঈশা 12টার আগেই ছাদে এসেছে। তাদের মোটা ইটে গাঁথা রেলিংয়ের উপর দুজন বসে আছে সামনাসামনি। শরীরে গরম কাপড়, পুরোটাই ভালোভাবে ঢাকা। এর জন্য শীতে বেশি কাবু করতে পারছে না। শিশিরের ছাদটা অনেক বড়।
উঠলে মনে হয় কোনো খেলার ফিল্ড। রাস্তায় আলো এবং আশেপাশের অনেক ছাদের আলোয় আলোকিত করে রেখেছে। অন্যদিকের ছাদে অনেক নিউ ইয়ার উদযাপন করছে। ওরা বসেছে নিরিবিলি জায়গায় এবং লোকালয় থেকে আড়ালে। তারা নিরিবিলি সময় কাটাবে এই ভাবনায় দুজনে 12টার পর এসে একে অপরকে উইশ করে নানান গল্পে মত্ত হয়েছে। দূরত্ব তাদের মাঝে কিঞ্চিত। তারা এখন একজোড়া প্রেমিক প্রেমিকার মতো কথা বলে, আচরণ করে।